স্বামী বিবেকানন্দের শিক্ষা দর্শন ছিল কেবলমাত্র তথ্য আহরণ করে জ্ঞান বৃদ্ধি করা নয়, বরং মানুষের মধ্যে অন্তর্নিহিত থাকা বিপুল সম্ভাবনার পূর্ণ বিকাশ ঘটানো। তিনি বিশ্বাস করতেন, প্রকৃত শিক্ষার মাধ্যমে মানুষের মানসিক শক্তি বৃদ্ধি, চরিত্র গঠন এবং আত্মনির্ভরশীল হয়ে নিজস্ব সিদ্ধান্ত গ্রহণে সক্ষম হওয়া উচিত। নমস্কার, আমি সুমিত। কলকাতা প্রাইমে আপনাকে স্বাগত। আজকের গল্প সেকেন্ড বয়, লেখক দেবাশিস ভট্টাচার্য। গল্পটি প্রকাশিত হয়েছিল গণশক্তির ছোটদের পাতায়। শুনতে থাকুন। দেওয়ালের ঘড়ি থেকে ঘণ্টার একটা শব্দ কানে আসছে অর্ঘ্যর, কিন্তু ঘুমের রেশ পুরোপুরি না কাটায় ঘণ্টাগুলো আন্দাজ করতে পারল না। মা বললেন, কাল রাতের বেলা করা অঙ্কগুলো আর একবার চোখ বুলিয়ে নাও, মনে রাখবে 100-এ 100 পেতে হবে তোমাকে। অর্ঘ্যদের এদিকটায় সব সুখী সুখী বাড়ি। দ্বিতীয় হুগলি সেতু থেকে একটা রাস্তা যুক্ত হওয়ায় এদিককার জমির চাহিদা বাড়ছে হু হু করে। তবে ওদের বাড়িটা পুরনো আমলের, কড়িবর্গার ছাদ, লম্বা দালান, গড়ার দেওয়া জানলা, উঠোনের 3 দিকটা এখনো বাঁশের বেড়া দিয়ে ঘেরা। সেই বাঁশের উপর তুরুক তুরুক করে লাফাচ্ছে একটা ছোট্ট টুনটুনি। সেখান থেকে ফুরুত করে উড়ে এসে বসল জানলার গড়াতে। ছোট ছোট লাফালো, সোজা, একবার উল্টো। টুই টুই করে কিছু বলল ওর দিকে চেয়ে। তারপর তীর বেগে উড়ে গেল দেবদারু গাছটার দিকে। অঙ্কে 100-এ 100 পাওয়া অর্ঘ্যর কাছে তেমন কঠিন নয়। ক্লাস 9-এ পড়ে অর্ঘ্য। 8 থেকে 9-এ ওঠার সময়ও ও 100-এ 100ই পেয়েছিল। কিন্তু পরীক্ষার আগে এরকম চাপ সৃষ্টি করলে ভালো লাগে না অর্ঘ্যর। অর্ঘ্য সে কথা মাকে কতবার বুঝিয়েছে। নন্দিনী মশারির খুঁটগুলো খুলতে খুলতে বললেন, অঙ্ক পরীক্ষার দিন কি করে যে পড়ে পড়ে ঘুমাও বুঝতে পারি না। আমরা তো রাতেও ঘুমোতে পারতাম না। নাও এবার উঠে পড়ো, আর শোনো, ভুল হলে ভুল সংখ্যাটার উপরে ঠিক সংখ্যাটা বলাবে না, কেটে পরের লাইনে লিখবে, বুঝেছ? যাও এবার চোখে মুখে জল দিয়ে এসো। সকালের নরম আলো থেকে জন্ম হচ্ছে রোদের। সেই এক টুকরো রোদ্দুর এসে পড়েছে পড়ার টেবিলে রাখা খাতার সাদা পাতার উপর। সেই পাতাটাকে অর্ঘ্যর মনে হচ্ছে একটা সাদা বৃত্তান্ত। পাতাটা টেনে নিয়ে একটা দেবদারু গাছ আঁকলো অর্ঘ্য, আর সব থেকে উঁচু ডালে আঁকলো একটা ছোট্ট টুনটুনি। আর অমনি ঝাঁকে ঝাঁকে উড়ে আসতে লাগলো টুনটুনি পাখি, ঝাঁকে ঝাঁকে। পাখির কলতানে রান্নাঘর থেকে ছুটে এসে উঠোনে দাঁড়ালেন মা, হাতে হলুদের ছাপ। তারপর গাছটার দিকে চেয়ে বললেন, 100, পুরো 100টাই তোকে ধরতে হবে অর্ঘ্য। অর্ঘ্য দেখল আকাশ ছোঁয়া উচ্চতায় বিন্দু বিন্দু অসংখ্য পাখি, ভোরের তারার মতো অস্পষ্ট। একটা গাছেই যেন বনভূমি হয়ে গেছে জায়গাটা। তার প্রাচীন ছায়া পড়েছে পুকুরের জলে। নন্দিনী দৌড়ে দালানের ভিতর থেকে একটা বড় জাল এনে ছুড়ে দিলেন অর্ঘ্যর দিকে, আর অমনি ঘুমটা ভেঙে গেল অর্ঘ্যর। ঘড়িতে তখন 7টার ঘণ্টা বাজছে। কপালে মায়ের হাতে ছোট্ট একটা দইয়ের ফোঁটা নিয়ে স্কুলে এলো অর্ঘ্য। গেটের কাছে দেখা বাংলার মহিম স্যারের সঙ্গে। মহিম স্যার বললেন, এবার রচনায় উপসংহারটা লিখিসনি কেন, আর ভাব সম্প্রসারণটা? অত সুন্দর করে শুরু করলি, শেষ করলি না, কি যে করিস না তোরা। যে নিঃশ্বাসটা ছাড়তে যাচ্ছিল সেটা যেন আটকে গেল ওর বুকের ভেতর। খাতায় যা লিখিনি তার জন্য নম্বর কেটে নিলেই হয়, এরকম সবার সামনে চিৎকার করে বলার কি আছে?
ওই তো, পল্টুও শুনল কথাগুলো। এবার কথাটা যদি কোনোভাবে মায়ের কানে চলে যায়। উপসংহারটা ওর জলের মতো মুখস্থ। ওর ইচ্ছে হয়নি তাই লেখেনি। বাবা সেদিন রাতে খাবার সময় জিজ্ঞাসা করেছিলেন, এগুলোর মধ্যে কোন রচনাটা লিখেছ? নিশ্চয়ই তোমার প্রিয় গ্রন্থ। অর্ঘ্য বলেছিল, না বাবা, পরিবেশ সংরক্ষণ ও অরণ্য। সে কি, তোমার প্রিয় গ্রন্থ রচনাটা অত ভালো করে করে গেলে আর ওটা না লিখে পরিবেশ সংরক্ষণ ও অরণ্য? রচনার উপসংহার কি লিখেছ? ওটা তো তোমার করা ছিল না। অর্ঘ্য ভয়ে ভয়ে বলেছিল, করা ছিল বাবা, আর তাছাড়া তাছাড়া পরিবেশ নিয়ে রচনা লিখলে বেশি নম্বর পাওয়া যায়। ও, তা উপসংহারে কি লিখলে? ওই বিশ্বজুড়ে আবহাওয়ার ঘন ঘন চরিত্র বদল এবং সেই সঙ্গে অরণ্যের অপচয় এই সংকটকে আরও ঘনীভূত করছে। নগরায়নের বিপুল চাপ ও ব্যস্ত নাগরিক জীবনচর্চার নানা অনুষঙ্গ বদলে যাচ্ছে। ক্রমশ প্রকৃতিদত্ত সম্পদের ওপর থেকে হারিয়ে যাচ্ছে মানুষের অধিকার, আর সবকিছুই দেখা হচ্ছে বাণিজ্যিক দৃষ্টিভঙ্গিতে। তাই অরণ্যের ওপর বন্য প্রাণী ও মানুষের অধিকারের বিষয়টি আজ নতুন করে ভাবতে হবে আমাদের, না হলে সভ্যতার সংকট অনিবার্য। গুড। মহিম স্যার সাইকেলটা সিঁড়ির নিচে রেখে চাবি দিতে দিতে বললেন, আজ যেন ওরকম গন্ডগোল করিসনি, আজ তো অঙ্ক। হ্যাঁ স্যার। স্যার, এই উপসংহারের ব্যাপারটা মাকে বলবেন না। মহিম স্যার একবার চেয়ে দেখলেন অর্ঘ্যর দিকে, তারপর সাইকেলের ক্যারিয়ার থেকে ব্যাগটা নিয়ে চলে গেলেন ভিতরে। শতাব্দী প্রাচীন এই বিদ্যালয়। অর্ঘ্য দেখল টানা বারান্দার এক কোণে বংশীদা ঘণ্টা বাজিয়ে চলে গেল। প্রথম ঘণ্টা, তার মানে আর 5 মিনিট বাকি। পল্টু বলল, আজ একটু হেল্প করিস মাইরি, অন্তত পাস মার্কসটা তুলে দিস ভাই। অর্ঘ্য একটা হালকা থাপ্পড় মারল পল্টুর কাঁধে। পল্টুর মনে হল বন্ধুত্বের তাপ এসে লাগলো ওর শরীরে। দ্বিতীয় ঘণ্টা বাজিয়ে গেল বংশীদা। খাতা দিয়ে গেছেন মাস্টারমশাই, তাতে নাম রোল নম্বর লিখে মিলিয়ে নেওয়ার কাজ শেষ। এবার প্রশ্ন দেওয়া হবে। প্রশ্নটা নিয়ে একবার ওপর ওপর চোখ বুলিয়ে নিল অর্ঘ্য। এত সহজ প্রশ্ন আশা করেনি সে। কিন্তু রামিজ কই? ও তো এখনো এসে পৌঁছায়নি। রামিজের রোল নম্বর 2 আর অর্ঘ্যর 1। একই বেঞ্চে ওদের সিট, মাঝে একটা ক্লাস 5-এর ছেলে। রামিজের সিটটার দিকে চেয়ে দেখল অর্ঘ্য। একটা শূন্যতা যেন ঝাঁপিয়ে এলো ওর দিকে। সেই রহস্য ঘন শূন্যতার ভেতর থেকে একটা তর্জনী দেখতে পেল অর্ঘ্য, একটা অভিমানী তর্জনী। তর্জনীটা যেন বলছে, কিরে অর্ঘ্য, পরীক্ষার হলে তোরা আছিস? আমি নেই। আমাকে বাদ দিয়েই পরীক্ষাটা শুরু করে দিলি? অর্ঘ্য দেখল সেই নিরীহ তর্জনীটা এবার স্যারের টেবিলের দিকে ঘুরে গেল। কয়েকটা আঁকিবুকি কাটল শূন্যে। তারপর বৃষ্টি ভেজা শালিকের মতো জড়সড় হয়ে গেল বেঞ্চির ওপর। বছর 2 আগের ঘটনা। রামিজের বাবা হেঁটে হেঁটে আসছিলেন অন্ধ্রপ্রদেশ থেকে। ওখানে নির্মাণ শ্রমিকের কাজ করতেন তিনি। হঠাৎ বন্ধ হয়ে গিয়েছিল গাড়ি ঘোড়া। রামিজের বাবা আসছিলেন হেঁটে হেঁটে। সে এক অনন্ত হেঁটে আসা। যে হাঁটা শুরু হয় শেষ হয় না। তাই আজও হেঁটে আসছেন রামিজের বাবা। হেঁটে আসছেন সুদূর অন্ধ্রপ্রদেশ থেকে। সেই সময় একদিন অর্ঘ্য গিয়েছিল রামিজদের বাড়ি। তক্তপোষে পাতা মলিন চাদরের নিচ থেকে একটা খবরের কাগজ এনে সেদিন রামিজ দেখিয়েছিল অর্ঘ্যকে। অর্ঘ্য দেখেছিল ফুটকি ফুটকি অসংখ্য মানুষ, অস্পষ্ট, প্রবল বৃষ্টিপাতে নদীর বুকে ঝাপসা নৌকার মতো। রামিজ বলেছিল ওই দলের মধ্যে নাকি
ওর বাবাও আছে। তারপর আবার যত্ন করে তুলে রেখে এসেছিল কাগজটা। সেদিন রামিজের মায়ের কান্না শুনেছিল অর্ঘ্য, এক শীর্ণ কণ্ঠস্বর। আর তখন বৃষ্টি নেমেছিল বাইরে। মায়ের চোখ দুটি মুছিয়ে রামিজ বলেছিল, কাঁদছ কেন মা? দেখছ না বাইরে কেমন বৃষ্টি হচ্ছে? বৃষ্টি হচ্ছে বলেই তো আব্বু আসতে পারছে না। বৃষ্টি থেমে গেলেই দেখবে আব্বু কেমন এসে পড়বে। একটা এলোমেলো হাওয়ায় প্রশ্নপত্রটা উড়ে গেল খানিকটা দূরে। সেটা কুড়িয়ে এনে বসতেই অর্ঘ্য দেখল চৌকাঠে দুটো পা, ফড়িংয়ের পেছনে ছোটা, শ্রান্ত পায়ের মতো সরু। পায়ের পাতায় লেগে আছে অসংখ্য উত্তপ্ত ধূলিকণা, আর হাওয়াই চটির ফিতে সেফটি পিন। ও হাঁপাচ্ছিল। ওর বুকের নয়, যেন পাঁজরের শব্দ শুনতে পাচ্ছিল অর্ঘ্য। আসবো স্যার? এসো, দেরি হলো কেন তোমার? রামিজ দুপা হেঁটে দাঁড়িয়ে থাকলো মাথা নিচু করে। স্যার আবার বললেন, দেরি হলো কেন বল? স্যার আজ আনাজের দোকান দিয়েছিলাম স্যার। একটা ভ্যান রিকশায় আনাজ নিয়ে পাড়ায় পাড়ায় সেগুলো বিক্রি করে রামিজ। আজ স্কুলের পুরস্কার বিতরণী। সপ্তাহ দুয়েক হল বাৎসরিক পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। এবার নবম শ্রেণীতে প্রথম হয়েছে রামিজ, দ্বিতীয় অর্ঘ্য। বিগত 2 বছর কোভিডের জন্য পুরস্কার বিতরণী অনুষ্ঠান করা যায়নি। এবার তাই তড়িঘড়ি আয়োজন। স্কুল বাড়িটা সাজানো হয়েছে আলো দিয়ে। বিদ্যালয়ের স্থায়ী মঞ্চের সামনে সারি সারি চেয়ার। সেখানে অন্যান্য অভিভাবকদের সাথে বসে আছেন অর্ঘ্যর বাবা মা। রামিজের মা আসেননি। রামিজের জামাটা আজ রঙিন, তবে কুঁচকে আছে অনেক জায়গায়। দিনান্তে ফেরা ডানায় লাগা রোদ্দুরের মতো আবছা জামাটা। আজ ওর পায়ের চটিতে সেফটি পিন নেই। আজ অনুষ্ঠানের শেষ পর্বে মহিম স্যারের পরিচালনায় হবে একটি নাটক। অর্ঘ্য অভিনয় করবে সেই নাটকে। স্কুলের মাঠের কোণের দিকে কদম গাছটার নিচে ঘন হয়ে এলো সন্ধেটা। স্কুলের 3 তলা বিল্ডিংয়ে ঝোলানো ফুটকি ফুটকি আলোগুলো বেশ জ্বলজ্বল করছে এবার। মাঝে মাঝে ইট বেরিয়ে যাওয়া দেওয়ালটাকে আজ অর্ঘ্যর মনে হচ্ছে একটা চিরকালীন ভাস্কর্য। মঞ্চে পুরস্কারের বইগুলো এনে সাজানো হচ্ছে। 3 বছরের পুরস্কারের বই, সোনালি ফিতেই মোড়া। একদল ছেলে উপরের বিল্ডিংয়ে লুকোচুরি খেলছে। অর্ঘ্য পল্টুরা ছোটাছুটি করছে কদম গাছটাকে ঘিরে। এমন সময় মাইকে মহিম স্যারের গলা ভেসে এলো, মাঠের শেষে আর ওপরের বিল্ডিংয়ে যারা দৌড়দৌড়ি করছো তারা মঞ্চের সামনে চলে এসো। এবার আমাদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুরু হবে। ঘোষণা শেষ হতেই সবাই দৌড় দিল মঞ্চের দিকে। হঠাৎ দৌড় থামিয়ে ওর হাতটা চেপে ধরল রামিজ। বলল, আমি ফার্স্ট হতে চাইনি রে অর্ঘ্য। খানিকটা অবাক হয়ে রামিজের মুখটা দেখল অর্ঘ্য। রোগা পোড় খাওয়া মুখের দুটি গভীর চোখ একদম সত্যি কথা বলছে ওর দিকে তাকিয়ে। অর্ঘ্যর মনে হল এখন নীরবতা বড় বিপজ্জনক। বলল, বুঝেছি বুঝেছি, তুই ফার্স্ট হয়েছিস বলে গ্যাস খাচ্ছিস। বিশ্বাস কর, তুই যা ছুঁয়ে বলতে বলবি আমি সেটা ছুঁয়েই বলতে রাজি। অর্ঘ্য দেখল ওর জামার পকেট থেকে খবরের কাগজের একটা কাটিং বের করল রামিজ। তারপর বলল, দেখ আমার এই আব্বুর ছবি ছুঁয়ে বলতে পারি। অর্ঘ্য দেখল দুটো ছায়া ঘাসের ওপর পাহারা দিচ্ছে পরস্পরকে। কেউ কোনো কথা বলতে পারছে না, অথচ বাতাসে মিশে যাচ্ছে অনেক কথা। অর্ঘ্যর মনে হল
রামিজের কথাগুলো শুনে সন্ধ্যার ছাতিম গাছটাও যেন একটা দীর্ঘশ্বাস ফেলল। নিখোঁজ একটা মানুষের জন্য। মঞ্চে মহিম স্যার ডাকছেন কৃতি ছাত্রদের। অর্ঘ্য বলল, চল, প্রাইজ দেওয়া শুরু হচ্ছে। মহিম স্যার বললেন, ক্লাস 9-এ এবার প্রথম স্থান পেয়েছে রামিজ শেখ। আপনারা জানেন বিগত 10 বছর ধরে এই বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মাননীয় অবনীমোহন ঘোষ মহাশয়ের স্মৃতিতে একটি বিশেষ পুরস্কার দেওয়া হয়। নবম ও দশম শ্রেণীর প্রথম স্থানাধিকারী ছাত্রদের হাতে তুলে দেওয়া হবে 5,000 টাকার চেক। স্বর্গীয় অবনীমোহন ঘোষ মহাশয়ের সুযোগ্য পুত্র অনিমেষ ঘোষ মহাশয় এই চেকটি এখন তুলে দিচ্ছেন রামিজ শেখের হাতে। রামিজ, এগিয়ে যাও। চেকটা নিয়ে অনিমেষবাবুকে প্রণাম করল রামিজ। অনিমেষবাবু হাত রাখলেন রামিজের মাথায়। মহিম স্যার অনিমেষবাবুর কানের কাছে মুখটা এনে কিছু বললেন। অনিমেষবাবু বেশ কয়েকবার পিঠ চাপড়ে দিলেন রামিজের। অর্ঘ্য দেখল রামিজ এবার কাঁদছে। ঝিমোতে ঝিমোতে মুখস্থ করার মতো বেঁকে যাচ্ছে রামিজটা। ওর মনে হলো যারা কষ্ট পায় জীবনে তারা মঞ্চে উঠে কেঁদে ফেলে কখনো কখনো। অর্ঘ্যর পুরস্কার নিয়ে বাবার হাতে বইগুলো দিয়ে সোজা চলে গেল মেকআপ রুমে। ওর অবশ্য বিশেষ মেকআপ নেই, একটা খাকি ফুল প্যান্ট আর খাকি জামা, হাতে রুল, কোমরে বেল্ট আর কাঁচা পাকা গোঁফ। মঞ্চে নাটক চলাকালীন খানিকটা অন্যমনস্ক হয়ে গিয়েছিল অর্ঘ্য। একটা শব্দ আজ বারবার ব্যাহত করছিল ওর মনোসংযোগকে। একটা ছাতিম গাছের দীর্ঘশ্বাস, নাকি রামিজি ফেলেছিল দীর্ঘশ্বাসটা? মহিম স্যার উইংসের পাশ থেকে বললেন, অর্ঘ্য, অর্ঘ্য এবার এগিয়ে যা, বিষ্টু চোরের চুলের মুঠিটা ধর। কি রে, ভুলে গেলি নাকি? অর্ঘ্য তখন তড়িঘড়ি গিয়ে ধরেছিল চুলের মুঠিটা। নাটক শেষ। মঞ্চের পাশে দাঁড়িয়ে গোঁফটা খুলে নারকেল তেল দিয়ে আঠাটা তুলছিল অর্ঘ্য। রামিজ এসে দাঁড়ালো সামনে। অর্ঘ্য বলল, কি রে, বাড়ি যাসনি? না, ওই 5,000 টাকাটা পেলাম বলে পড়াটা চালাতে পারবো, না হলে পারতাম না রে। তো তুই ইচ্ছে করে সেকেন্ড হয়েছিস অর্ঘ্য, তুই ইচ্ছে করে অঙ্ক ভুল করেছিস, রচনার উপসংহারটা লিখিসনি ইচ্ছে করে। তুই জানলি কি করে? আমার আব্বু বলেছে। মহিম স্যার উইংসের পেছনে দাঁড়িয়ে স্পষ্ট শুনলেন কথাগুলো। উপসংহারটা কেন লেখেনি অর্ঘ্য আজ স্পষ্ট হল মহিম স্যারের কাছে। তারপর উইংসের পাশ থেকে বেরিয়ে এসে দেখলেন ওদের দুজনকে। দেখলেন 1 সেকেন্ড বয়ের ছদ্মবেশ। আজ খুব সুন্দর মানিয়েছে অর্ঘ্যকে। গল্প শেষ হলেও জানিয়ে গেল অনেক কিছু। আদর্শ শিক্ষা কেবলমাত্র পরীক্ষায় পাওয়া কতগুলো নম্বর নয়। সুশিক্ষার মধ্য দিয়ে অর্ঘ্যর মধ্যে যে চেতনার উন্মেষ ঘটেছিল, সেই চেতনাই তাকে সংবেদনশীল ও মানবিক করে তুলেছিল। দৃঢ় ইচ্ছাশক্তিকে সম্বল করে অর্ঘ্য যা করেছিল তা তাকে প্রথম স্থানাধিকারী হওয়ার থেকেও আরও উচ্চতর স্থান প্রদান করেছিল। এমনই বাস্তব গল্প যদি আপনাদের জানা থাকে তবে অবশ্যই মন্তব্য করে জানাবেন।